হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। আমরা গতকালই কিন্তু আলোচনা করেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু জোল ধরা শুরু হয়ে গিয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী বলুন কিংবা বাকি দলের যে নেতাগুলোর বলুন। কারণ আমরা দেখেছিলাম যে সেখানে যে কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে যে পুরো ডাকা হয়েছিল মিটিং, সেই মিটিং এর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু অনুপস্থিত ছিল প্রত্যেকজন বিধায়ক। 66 টি বিধায়ক রয়েছে, অর্থাৎ 66 টি বিধায়ক রয়েছে। তার মধ্যে থেকে শুধুমাত্র সেইখানে কিন্তু যোগদান করেছে মাত্র ৩৪ জন বিধায়ক। এরপরেও আমরা দেখেছি, আমরা আগের দিন ভিডিওটাতেও বলেছি যে আমাদের কথা সত্য প্রমাণিত হবে যে তৃণমূল কিন্তু পুরোপুরি বিজেপিটাকে কিন্তু ভাঙন ঘটানোর চেষ্টা করছে এবং বিজেপির মধ্যেই কিন্তু শুভেন্দুকে যতদিন সরানো হবে না ততদিন কিন্তু পুরোপুরিভাবে খেলাটা বদলে থাকবে এবং সেখানকার কিন্তু বিজেপি কিন্তু কমজোর হয়ে থাকবে। তার সবচেয়ে বড় উদাহরণ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে শুভেন্দুর নিজের এলাকা অর্থাৎ নন্দীগ্রামের মধ্যে কিন্তু তৃণমূল খেলাটাকে চেঞ্জ করে দিয়েছে। সেখানে কি তৃণমূল, দেখুন তৃণমূল চেঞ্জ না করলেও বিজেপি নিজেই চেঞ্জ করেছে। কারণ বেসিক্যালি বিজেপির বাংলাতে করার মতো কিছু নেই। শুধুমাত্র তৃণমূলই এখানে গেম খেলছে। একদম অনলি অ্যান্ড ওয়ান পার্টি সিস্টেম যদি বলে থাকেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গে শুধুমাত্র তৃণমূলই রাজ করছে। বাদবাকি কারের কাছে কোনো পার্টি নেই। দেখুন শুভেন্দুর এলাকাতে কি হয়েছে, বেসিক্যালি নন্দীগ্রামের যে দুজন বড় নেতা, তার নাম হচ্ছে অশোক অরুণ এবং দেবাশিস দাস বা নাথ, কিছু একটা নাম, দাস হয়তো। ওকে, আপনারা দেখতে পারবেন দুজনের ফটো। এই দুইজনে কিন্তু একসময় বেসিক্যালি যে সিপিএম এর বিরুদ্ধে নন্দীগ্রামের জমি নিয়ে, যে বেসিক্যালি চাষের জমি নিয়ে আন্দোলন হয়েছিল, জমি আন্দোলন থেকে এই দুজন নেতা উঠে এসেছিল। বেসিক্যালি শুভেন্দুর ঘনিষ্ঠ ছিল। ওকে, এবার তাদের এলিগেশন বর্তমানে কি, শুভেন্দু অধিকারী কি করছে, কোনোভাবে কিন্তু দলকে কন্ট্রোল করার চেষ্টা করছে না। পুরোপুরিভাবে দলকে কি করার চেষ্টা করছে, দলকে করার চেষ্টা করছে কোনো মতে যাতে কাম চালাও কাজ হয়ে থাকে। তারা বলছে বেসিক্যালি এরা দুজন যে বেশি, অশোক অরুণ এবং দেবাশিস দা, তারা পুরোপুরিভাবে বলার চেষ্টা করছে যে যতগুলো পঞ্চায়েত এলাকা বিজেপির কাছে রয়েছে সেখানে শুধুমাত্র দুর্নীতি চলছে, শুধু টাকা খাওয়া চলছে এবং টাকা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করা হচ্ছে। সেখানে না উন্নয়ন রয়েছে, সেখানে না কোনো পরিমাণে কাজ রয়েছে, কিচ্ছু হচ্ছে না। আপনিও দেখবেন যে আপনার এলাকায় যদি কোনো বিজেপি নেতা থাকে, বিজেপির দুয়ার, বেসিক্যালি বিজেপির যে দরজা রয়েছে সেই দরজা খোলা হয় শুধুমাত্র ভোটের আগে। কিন্তু তৃণমূলের কিন্তু হচ্ছে দরজা খোলা থাকে ২৪ ঘন্টা, 24x7 আওয়ার এবং ৩৬৫ দিন। সেখানে আপনি দেখবেন যে একজন বিজেপি যে বেসিক্যালি নেতা মন্ত্রী যারাই থাকুক না কেন, নেতা বলুন, মন্ত্রীদের কথা বাদ দেন, মন্ত্রীরা কোথাও ধারের কাছে থাকবে না। সে বিধায়ক হোক কিংবা সে হচ্ছে কোনো এমএলএ হোক, এমপি হোক, যে হোক, আপনি তাকে ধারের কাছে পাবেন না। ওকে, সেখানে শুধুমাত্র উপর মহলে টাকা খাওয়া হচ্ছে, নিচুর মহলে কিছু দেওয়া হচ্ছে এবং তারাও সেখান থেকে মেনে টেনে কোনো কাজ করার চেষ্টা করছে। এটাই তারা মেন বলার চেষ্টা করছে। তারা বলছে যে আমরা শুভেন্দু অধিকারীকে কথাটা আমরা জানিয়েছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি যে সেখানে শুভেন্দু অধিকারী কোনো পরিমাণে কিন্তু কি করছে না, অ্যাকশন নিচ্ছে না। তারপরেও মানে বিপক্ষে দেখা যাচ্ছে যে উল্টা তাদের উপরই অ্যাকশন হচ্ছে এবং কি দেখা যাচ্ছে যে, যে টাকা খাওয়া একটা দুর্নীতির যে একটা বেসিক্যালি যে একটা প্রসেসিং যে চলছে দুর্নীতি, সেই প্রসেসিং কিন্তু চলছে দুর্নীতির। তো ঘুরে ফিরে একটা কথাই আসছে যে ২০২৬ ইলেকশনে কি করবে? শুভেন্দু অধিকারীকে দলে রাখা হবে, তাকে কি বিরোধী দলনেতা হিসাবে তুলে ধরা হবে, নাকি শুভেন্দু অধিকারীকে কি কোথায় রাখা হবে, তাকে বিজেপিতে রাখা হবে নাকি শুধুমাত্র একজন নেতা হিসেবে কাজ করানো হবে? কারণ শুভেন্দু যেদিনই হচ্ছে বিজেপি ত্যাগ করবেন সেদিনই কিন্তু শুভেন্দুর ঘরে কিন্তু ইডি সিবিআই হানা দিবে। ইডি সিবিআই যখনই হানা দিবে সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী ফেঁসে যাবে এবং শুভেন্দু অধিকারীর হালত কিন্তু মুকুল রায় কিংবা আপনি যদি বলে থাকেন বেসিক্যালি, মুকুল রায় তো বলবো না, আমাদের যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাপস পাল, এদের যে অবস্থা যেরকম হয়েছিল, এদের মতো অবস্থা হয়ে যাবে। কারণ পুরোপুরিভাবে কিন্তু তারাও কিন্তু পুরোপুরিভাবে টাকা খাওয়ার মামলাতে কিন্তু জড়িত রয়েছে এবং ইডি সিবিআই কিন্তু এদের পিছনে পড়েছিল। শুভেন্দু অধিকারী কোনোদিনও কিন্তু তৃণমূল ত্যাগ করতে পারতো না। কারণ কি, শুভেন্দু অধিকারী এমন এক ব্যক্তিত্ব যারাই হচ্ছে তৃণমূল থেকে সবচেয়ে বেশি লাভ গ্রহণ করেছে। তৃণমূলের মধ্যে যদি সবচেয়ে বেশি লাভ গ্রহণ করা ব্যক্তিত্ব কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বেসিক্যালি শুভেন্দু অধিকারী। তার পরিবারকে, তার পরিবারের যে ব্যবসা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু তাকে ছাড় দেওয়া হয়েছিল। তারপরও তাকে দল চেঞ্জ করতে হয়েছে। একটাই কারণ যে তার পিছনে কিন্তু ইডি সিবিআই কিন্তু বসে পড়েছিল। ওকে, এখন দেখা যাচ্ছে যে বেসিক্যালি এই শুভেন্দু অধিকারী যাকে বিজেপি, বঙ্গ বিজেপি পুরোপুরিভাবে নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, সেই নেতা কিন্তু তুলে ধরতে পারছে না, মানে নিজের কাজ তুলে ধরতে পারছে না জনগণের সামনে। অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির মধ্যে কিন্তু বিভিন্ন লবি সৃষ্টি হয়ে গেছে। সেটা শুভেন্দু লবি হয়ে যাক, সেটা হচ্ছে সুকান্ত মজুমদারের লবি হয়ে যাক, কিংবা সেটা হয়ে যাক আমাদের দিলীপ ঘোষের লবি। দিলীপ ঘোষকে কোনোভাবেই কিন্তু নরেন্দ্র মোদী পছন্দ করে না, কারণ দিলীপ ঘোষকে সামনে আনানো যাচ্ছে না।
অপরপক্ষে আমরা দেখে থাকি যদি সুকান্ত মজুমদারকে আমি আগেই বলেছি সে হচ্ছে বেসিক্যালি কেন্দ্রের এজেন্ট, যে হচ্ছে পুরোপুরিভাবে বাংলার খবর কেন্দ্রের মধ্যে পাঠিয়ে থাকে। কারণ তাকে কেন্দ্রের প্রতিমন্ত্রী, কাকে প্রতিমন্ত্রী বানানো হয়েছিল, সে প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও সে তাকে দেখি আমরা কি বাংলাতেই ঘুরঘুর করছে। অর্থাৎ ঘুরঘুর করার কাজই মধ্যে একটা বড় কাজ হচ্ছে সুকান্ত মজুমদারের। তার মেন দায়িত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী কি করছে, বঙ্গ বিজেপিতে কি হচ্ছে সেটা কিন্তু পুরোপুরিভাবে নিয়ে কাকে দেখানো, নিয়ে দেখানো একজন ব্যক্তিত্বকে, তার নাম একটাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে সবসময় তাকে রিপোর্ট দেওয়া। অপরপক্ষে শুভেন্দু অধিকারী ফেঁসে রয়েছে। শুভেন্দু অধিকারীর মানে ব্যক্তিত্বটা শুধুমাত্র তমলুক, পূর্ব মেদিনীপুর এইসব অঞ্চলগুলোতে বিস্তৃত। উত্তরবঙ্গের মতো জায়গাতে কিন্তু পুরোপুরিভাবে শুভেন্দু অধিকারী চলবে না, সেখানে কিন্তু মমতা ব্যানার্জির জাদু চলছে। যেই উত্তরবঙ্গ বর্তমানে হচ্ছে বেসিক্যালি বিজেপি ধরে রেখেছে, সেই উত্তরবঙ্গ কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। সেই উত্তরবঙ্গ কিন্তু ধরে রাখতে পারছে না বিজেপি। আমরা দেখেছি কোচবিহারের মধ্যে প্রত্যেকটা জায়গা কিন্তু ধীরে ধীরে সরছে। আমরা মাদারিহাটে দেখেছি। মাদারিহাটের মধ্যে কিন্তু দেখা গিয়েছে যখন আমরা হচ্ছে বেসিক্যালি উপনির্বাচন হচ্ছিল সেই সময় সেটা একমাত্র ৬টা আসনের উপনির্বাচনের মধ্যে ৫টা সিট হচ্ছে বেসিক্যালি তৃণমূলের কাছে ছিল, একটা হচ্ছে বিজেপির কাছে ছিল। সেটাও কিন্তু বিজেপি হেরে গিয়েছে। সুতরাং ভবিষ্যতে কি হয় না হয় সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু আমরা একটা সবচেয়ে বড় বিষয়, যেই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী নিজের নেতাদের কিন্তু কন্ট্রোল করতে পারছে না। এমন হতে পারে শুভেন্দু অধিকারী কি করছে, সব নেতাদের শুধু খাওয়ার চান্স করে দিচ্ছে। যে কোনো মতভাবে কিন্তু খেয়ে দিয়ে যাতে দলটা বাঁচানো যায়। কারণ শুভেন্দু অধিকারী হয়তো বুঝে গিয়েছেন যে ২০২৬ তার আর ডাল গলছে না। ডাল গলছে না, এমনকি তাকে দেখা গেল তাকে হচ্ছে বেসিক্যালি বিজেপিতে রাখাই হলো না। সুতরাং শুভেন্দু অধিকারী সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপিকে আরো কিন্তু বেসিক্যালি নিচের দিকে ঠেলার চেষ্টা করছে। যে যদি এখান থেকে দুর্নীতি-টুর্নীতি করে পুরোপুরিভাবে একটা ফায়দা দেওয়া যায় তৃণমূলকে, সেক্ষেত্রে তৃণমূলে ঢোকার জায়গা কিন্তু তিনি জায়গা করতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী কখনোই তৃণমূলে ঢুকতে পারবে না। ঢোকার ১ম বাধা একটা, সেটা হচ্ছে ইডি, সিবিআই তার পিছনে লেগে যাবে। ২য় নাম্বার যে জিনিসটা বাধাটা রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে সেটা হচ্ছে বেসিক্যালি অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জিরই ভাইপো যাকে বলা হয়। ওকে, অভিষেক ব্যানার্জি। কারণ হচ্ছে দলের মধ্যে নেক্সট জেনারেশন কে উঠে আসবে, কে বড় নেতা হবে তৃণমূলের মমতা ব্যানার্জির পরে, সেটা হচ্ছে বেসিক্যালি অভিষেক ব্যানার্জি। ওকে? এবার যতদিন হচ্ছে শুভেন্দু অধিকারী থাকবে সেক্ষেত্রে কিন্তু অভিষেক ব্যানার্জি কিন্তু উঠে আসতে পারবে না। সেখান থেকেই দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে কিন্তু সাইডলাইন করার পিছনে কিন্তু মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জির হাত রয়েছে পুরোপুরিভাবে। ওকে? যেমন কর্ম তেমন ফল। ওকে? যেখানে হচ্ছে শুভেন্দু অধিকারী পুরোপুরি অন ক্যামেরাতে টাকা নেওয়ার জন্য ধরা পড়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে সে শুধুমাত্র এখন বিজেপিতে রয়েছে জন্য সে এখনো পর্যন্ত বেঁচে আছে। যেহেতু বিজেপিতে রয়েছে এবং বিজেপিতে যদি না থাকতো সে হয়তো আজকে জেলে থাকতো, তিহার জেলে থাকতো। ওকে? যেমন আমরা কেষ্টদাকে দেখেছি। এরপরে বিভিন্ন জনকে দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আমার যেটা বলা যায় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু পুরোপুরিভাবে ফেঁসে আছে। তার দলের লোকরাই তার কথা শুনছে না, তাকে পাত্তা দিচ্ছে না। আমরা এই বিষয় নিয়ে কিন্তু আগেও কথা বলেছি। এখন আমরা দেখছি যে খবর খুব একটা ভালো আসছে না বিজেপির পক্ষ থেকে। ২০২৬ এর লোক তাকে কতটা ভরসা করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। লোক কি আদৌ ভরসা করবে? কারণ আমরা দেখেছি ২০১৯ এর ইলেকশনে কিংবা ২০২১ এর ইলেকশনে ২০২১ এ আমরা দেখেছি যে পুরোপুরি সবাই ভাবছে যে বিজেপি জিতে গিয়েছে। সেখান থেকে মমতা ব্যানার্জি যেভাবে ঘুরে এসেছে অর্থাৎ ২০০ পার করেছে। ২০০ পার করা একটা খুব বড় ব্যাপার। ওকে? সেখানে আমরা দেখেছি বিজেপি ১০০ পার করতে পারেনি। 66 টা এখন পর্যন্ত বিধায়ক রয়েছে। কি হবে ভবিষ্যতে সেটাও একটা দেখার বিষয় রয়েছে। আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে আলোচনা করতে চাই না। সামনে ইলেকশন আসছে, আরো ১ বছর কাছাকাছি ইলেকশন রয়েছে। সেই সময় আমরা আলোচনা করব। ডেইলি আমরা ভিডিও আনার চেষ্টা করব। আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমরা কিন্তু বিভিন্ন পলিটিক্যাল বিষয় নিয়ে, ইন্টারন্যাশনাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। পলিটিক্যালটা এখন বেশি হচ্ছে কারণ দেশের রাজনীতি কিংবা দেশের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু গরম, গরম অবস্থায় রয়েছে। তো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।